আপনি 10 নম্বর রেখে দিয়ে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে ফ্রেশার্সদের জন্য চিরকালের জন্য দরজা বন্ধ করছেন। এই ধরনের বৈষম্যমূলক আইন সরকার যে অভিসন্ধিতে তৈরি করেছে, সেই অভিসন্ধি নিয়ে সকলের প্রশ্ন করা উচিত এবং সরকারের এই অভিসন্ধি কোনোভাবেই পূরণ করতে দেওয়া উচিত নয়। এসএসসির যে পুরো বিষয়টা এখন যে জায়গায় আছে, আমরা তিনটে জট দেখতে পাচ্ছি। জট বলুন বা সমস্যা বলুন বা দুর্নীতি বলুন। প্রথম হচ্ছে 2016-র যারা বঞ্চিত ওয়েটলিস্টেড ক্যান্ডিডেট, তারা বঞ্চিত হয়েছে, তারা হাইকোর্টে গিয়ে এখন তাদের দাবির কথা জানাচ্ছে, লিগাল পয়েন্ট বলছে। ফ্রেশার্সরা তারা গিয়ে বলছে যে 90 নম্বরের পরীক্ষা নিতে হবে, 10 নম্বর ওরকম করে দিয়ে হয় না। আবার এসএসসি তারা নিজেরা বলছে যে আমরা 269 জনকে চিহ্নিত করেছি, আরো কেউ যদি দাগি থেকে থাকেন আপনারা আমাদেরকে বলুন। এই তিনটে জটের মধ্য দিয়ে কি এই পরীক্ষা পদ্ধতি হওয়া সম্ভব? আপনার কি মনে হয়? না, দেখুন, এই পরীক্ষা অলরেডি হয়ে গেছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কারণ আমি যাদের মামলা করেছি তারা হচ্ছে 2016 সালের বঞ্চিত চাকরি প্রার্থী এবং ফ্রেশার্স যারা একদম ফার্স্ট টাইম যারা বসলো। উভয়ের বক্তব্যই 2016 সালে যারা বঞ্চিত হয়েছিলেন তারা একবার 2016 সালে বঞ্চিত হয়েছেন, আবার পুনরায় এই নতুন সিলেকশন প্রসেসে পুনরায় বঞ্চিত হচ্ছেন। তারা 100% নাম্বার পেয়েও স্থান পাচ্ছেন না। আর এবার যারা প্রথমবার বসলেন সেই সমস্ত ফ্রেশার্সরা, তারা ফার্স্ট টাইম এতদিন পরে এক্সামিনেশন পেল, 100% নাম্বার পেল। রিটেন এক্সামিনেশনে 60-এ 60, একাডেমিকে 10-এ 10, 70-তে 70 পেয়েও তারা চান্স পাচ্ছেন না। কেন পাচ্ছে না? তার কারণ সরকার একটি অভিসন্ধিমূলক একটি আইন তৈরি করেছে। প্রথমে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় সেখানে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির অংশ সরকার, এসএসসি, বোর্ড সকলেই। আবার সরকার যে আইন তৈরি করলো সেখানে অভিসন্ধিমূলক আইন তৈরি করার জন্য একদম টার্গেটেড ওয়েতে ফ্রেশার্সদের এবং 2016 সালের বঞ্চিতদের বঞ্চিত করা হলো। এই 10 নম্বর বাদ দিয়ে 90-এর মধ্যে যদি সিলেকশন প্রসেসটা হয়, অর্থাৎ এই 10 নম্বর উঠিয়ে দিয়ে বা প্রপোর্শনেটলি 100 করে দিন, তাহলেও হবে। এই 10 বাদ দিয়ে করতে হবে। এক্সপিরিয়েন্সের, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া যাবে না। সেটা যদি দেন এন্ট্রি লেভেলে, তাহলে কোনো দিন কোনো ফ্রেশার্স চাকরি পাবে না। তার কারণ হচ্ছে, যদি আপনি দেখেন এই যে নিয়োগ প্রক্রিয়াগুলোর যে প্রথম সিলেক্টেড ব্যক্তি এবং লাস্ট সিলেক্টেড ব্যক্তিদের মধ্যে নাম্বারের পার্থক্য হার্ডলি 3 থেকে 4। তাহলে 10 নম্বরের এই যে পার্থক্য প্রথম থেকেই তৈরি করা হচ্ছে, এটা কোনোভাবে মেট আপ করা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে, এই যে বলছেন না 269 জন, এটা এমনি এমনি দেয়নি। প্রথমে এসএসসি ঠিক করলো যে তারা সমস্ত দাগিদের পরীক্ষায় বসিয়ে, অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল তাদেরকেই 10 নম্বর দিয়ে তাদেরকে আবার নিয়োগ দিয়ে দেওয়া। তাহলে সরকার দুর্নীতি করার পরে, এই কারণ সরকারের আশেপাশে থাকা লোকজনই তো এই টাকাটা নিয়েছে, তাহলে তাদের এই টাকা ফেরতের অংশটি বেসিক্যালি, মানে যেগুলো ঘুষ আকারে দিয়েছে, সেই টাকা ফেরতের অংশ থেকে তারা বেঁচে যাবে। এই যারা টেন্টেড তাদের কিন্তু এখনো পর্যন্ত টাকা ফেরতের নির্দেশ কিন্তু সরকার বলবৎ করেননি। সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, কন্টেম্পট পিটিশন এখন পেন্ডিং। আমরা বলছি যারা প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে সরকারকে। দ্বিতীয় হচ্ছে 10 নম্বর দেওয়া যাবে না। আর প্রথমে চেষ্টা করেছিল সমস্ত দাগিদের বসানোর, তারপরে যখন সমস্ত দাগিদের বসাতে পারেনি আদালতের নির্দেশে, সিঙ্গেল বেঞ্চে হেরেছে, অ্যাপিল করেছে তার এগেনস্টে ডিভিশন বেঞ্চে, সরকার এবং এসএসসি সেখানে হেরেছে। তারপরে তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না, প্রতিবন্ধী দাগিদের পরীক্ষায় বসানো যেতে পারে। আবার মামলা করেছে মৌসুমী মণ্ডলের মামলা। সেই মৌসুমী মণ্ডলের মামলায় আবার মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বললেন যে না, কোনো প্রতিবন্ধী দাগিদের বসানো যাবে না। সেটিকে চ্যালেঞ্জ করে ডিরেক্ট সুপ্রিম কোর্টে কিন্তু এই এসএসসি গেছে। সুপ্রিম কোর্ট সাংঘাতিকভাবে এই এসএসসিকে, মানে ভৎসনায় বলুন আর যাই বলুন, সেটা করার পরে বলেছেন যে না, কোনো প্রতিবন্ধী দাগি হোক আর নর্মাল দাগি হোক, কাউকে বসানো যাবে না। এবং সুপ্রিম কোর্টের সামনে যতগুলো মামলা ছিল সব মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন এবং 4টে ডেটের কথা উল্লেখ করেছেন, 7 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 19 তারিখে যত নির্দেশ হয়েছিল মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে, সমস্ত মামলাগুলো পাঠিয়ে দিয়েছেন। কারণ আমরা স্পেসিফিকলি বলেছিলাম, কারণ ফ্রেশার্সদের হয়ে মামলা করেছি, যারা 2016 সালে বঞ্চিত তাদের হয়ে মামলা করেছি, যারা আনএডেড স্কুলের টিচার, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল পার্ট টাইম টিচার, আমি যে শব্দবন্ধগুলো বলছি কিন্তু এগুলো, এই টিচারগুলো রয়েছে, অনেকে ধারণা নেই, কন্ট্রাকচুয়াল পার্ট টাইম টিচার রয়েছে, কম্পিউটার টিচার, ভোকেশনাল টিচার, তারা সমস্ত কাজ করেন, তাদেরকে নাম্বার দিচ্ছেন না।
আচ্ছা, সরকারের উদ্দেশ্য কি? যদি সরকারের উদ্দেশ্য মহৎ হতো যে টিচিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের নাম্বার দেবো, তাহলে সমস্ত টিচারদের দিতেন। নাম্বার দিচ্ছেন না। আচ্ছা, সরকারের উদ্দেশ্য কি? যদি সরকারের উদ্দেশ্য মহৎ হতো যে টিচিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের নাম্বার দেবো, তাহলে সমস্ত টিচারদের দিতেন। সরকারের উদ্দেশ্য টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাকে নাম্বার দেওয়া না, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাকে নাম্বার দেওয়া না। সরকারের উদ্দেশ্য হচ্ছে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম বা তার আশেপাশের লোকজনের, সরকারের আশেপাশের লোকজনের নিয়ে টাকা নিয়েছিল, তাদেরকেই আবার 10 নম্বর দিয়ে তাদেরকে পরীক্ষায় বসিয়ে দিয়ে তাদেরকেই আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। এখনো পর্যন্ত 2016 সালের ওএমআর শিট প্রকাশের নির্দিষ্ট নির্দেশ থাকলেও সেই নির্দেশ বলবৎ হয়নি। 2025 সালের ওএমআর শিট প্রকাশ হয়নি। এক্সপায়ারি প্যানেল, আমি সুপ্রিম কোর্টের সামনে আর্গুমেন্ট করেছিলাম যে দেখুন সেকেন্ড রাউন্ডের পরের কাউন্সিলিংগুলো সব এক্সপায়ারি প্যানেল। সুপ্রিম কোর্ট সেটা কগনিজেন্স নেওয়ার পর গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে, এখন এক্সপায়ারি প্যানেলের লিস্ট দিচ্ছে না। এক্সপায়ারি প্যানেলে যারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসে তারা আবার দেখবেন সব লিস্টেড হয়ে তারাই আবার নাম্বার পাচ্ছে। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়াটি দুর্নীতির কারণে বাতিল হলো, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করে চাকরি করলো তাদেরকে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া। আপনি তো দুরকম ক্যাটাগরি করেছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে টেন্টেড, একটা হচ্ছে নট স্পেসিফিক্যালি টেন্টেড। তাহলে নট স্পেসিফিক্যালি টেন্টেডের মধ্যে টেন্টেডের একটা অংশ আছে। কারণ হচ্ছে যদি টেন্টেড এবং আনটেন্টেড এইভাবে ক্লিয়ার কাট ডিভিশন থাকতো তাহলে নিয়োগ প্রক্রিয়াটা বাতিলই হতো না, তাহলে বলতো না এই পোর্শনটা আনটেন্টেড। সরকার তো যেটা ব্যর্থ হয়েছে, সরকারের মূল ব্যর্থতা দুর্নীতি তো বটেই, কিন্তু মূল ব্যর্থতা হচ্ছে আনটেন্টেড ডিক্লেয়ার না করতে পারা। যে এই টিচারটি সম্পূর্ণভাবে সৎ এবং এ কোনো প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এটা ডিক্লেয়ার করতে তো সরকার সেটা ব্যর্থ হয়েছে। সরকার কাউকে আনটেন্টেড এই শব্দ বন্ধ দিয়ে কাউকে অভিহিত করতে পারেনি, ফলে সরকারকে এই দায় নিতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে সরকার এইভাবে বৈষম্যমূলক আইন তৈরি করতে পারে না। বৈষম্যমূলক আইন তৈরি করলে আসলে ডিপ্রাইভড কারা হচ্ছেন, যারা এর আগে ডিপ্রাইভড হয়েছেন 2016 সালে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিলেন, সরকারের করাপশনের জন্য তারা চাকরি পায়নি। আবার সরকারের এই অভিসন্ধিমূলক আইন তৈরি করার জন্য, এই ধরনের একটা সাবঅর্ডিনেট লেজিসলেশন থাকার জন্য আবার তারা ডিপ্রাইভড হচ্ছেন। আর নতুন যারা ফ্রেশার্স, তারা এতদিন পরে পরীক্ষা পাওয়ার পরে তারা 100% নাম্বার পাচ্ছেন। নতুন ব্লাড কেন আসবে না? ডিরেক্ট রিক্রুটমেন্ট, ফার্স্ট টাইম, এইটা তো এন্ট্রি লেভেল রিক্রুটমেন্ট। এখানে কেন আপনি 10 নম্বর রেখে দিয়ে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে ফ্রেশার্সদের জন্য চিরকালের জন্য দরজা বন্ধ করছেন? এই ধরনের বৈষম্যমূলক আইন সরকার যে অভিসন্ধিতে তৈরি করেছে, সেই অভিসন্ধি নিয়ে সকলের প্রশ্ন করা উচিত এবং সরকারের এই অভিসন্ধি কোনোভাবেই পূরণ করতে দেওয়া উচিত নয়। তার কারণ সেটা যদি পূরণ হয় তাহলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা আর কোনো দিন তারা চাকরি পাবেন না, তাদের চাকরির দরজা চিরকালের জন্য বন্ধ। তার কারণ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর পাওয়া মানে ওই যে বললাম প্রথম সিলেক্টেড ক্যান্ডিডেট লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট নাম্বারের পার্থক্য হার্ডলি 3-4, ও 10 নম্বর কোনোদিন মেকআপ দিতে পারবে না। আবার তার উপরে লেকচার ডেমোর জন্য এক্সট্রা 10, লেকচার ডেমো 10 রেখেছেন, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 রেখেছেন। একই ব্যক্তি যিনি যার টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, আমি যদি তর্কের খাতিরে ধরিয়ে নিই যে সৎ উদ্দেশ্যে করেছেন, দুবার করে নাম্বার কেন? যিনি লেকচার ডেমো
দেবেন, তিনি তো ক্লাসে কেমনভাবে পড়াবেন সেটারই তো ডেমনস্ট্রেশন দেবেন। তো যিনি টিচার তার জন্য ওই লেকচার ডেমোটা রাখলেই তো হতো। একজন ফ্রেশার্স যে অত ভালো হয়, যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে আপনি না টিচিং এক্সপিরিয়েন্সকে ইউটিলাইজ করতে চাইছেন, তাহলে লেকচার ডেমোর তো 10 নম্বর দিয়েছেন, তাহলে আবার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর রেখেছেন কেন?